দুইটা বাচ্চা রেখে এই বিয়েটা করিস না ময়না, তোর ছেলে মেয়ে দুটো অনাথ হয়ে যাবে। অশ্রুসজল চোখে আকুল আবেদন বড় বোন রায়নার। ময়না সে কথায় পাতা দিল না। একটু পরে তামিম আসবে তার বন্ধুকে নিয়ে। দেখা সাক্ষাৎ আগেই হয়েছে, আজ শুধু বিয়েটা হবে। এই মুহূর্তে বড় আপ্পার কান্না দেখে আবেগে মত পাল্টানো সম্ভব না। উফ, বড় আপা চুপ করো তো। তোমার যদি বেশি দরদ লাগে তো নিয়ে যাও বাবুদের, দেখি কতদিন রাখতে পারো। বিরক্তির রেশ ময়নার গলায়। এরই মধ্যে আবারও বলল, পারলে তামিমদের সামনে আমাকে মোনা ডেকো, আর না পারলে নামটাই উচ্চারণ করো না। বোনের মুখের কঠোর অভিব্যক্তি তাজ্জব করে দিল রায়নাকে। 7 বছরের ছোট বোন ময়না স্বভাবে চঞ্চল ছিল সর্বদা, কিন্তু এত রুদ্ধ কবে হলো? সন্ধে নাগাদ ময়না আর তামিমের বিয়ে হয়ে গেল, ঘরের সদস্যদের সাক্ষী রেখে। সাক্ষী ছিল ময়নার 2 সন্তান, অর্ণব আর অনিতাও। 3 বছরের অনিতার বোধগম্য হয়নি মায়ের বিয়ে, কিন্তু 11 বছরের অর্ণবের মনে দাগ পড়ল আজন্মকালের মতো। ঘরোয়া এবং দ্বিতীয় বিয়ে বলেই বিদায় পর্ব আয়োজন করা হয়নি। নিঃশব্দে প্রস্থান করেছে ময়না মেয়েটাকে পেছনে নিয়ে নিঃশব্দে প্রস্থান করেছে ময়না। মেয়েটাকে নিয়ে ছেলেটাকে ফেলে গেছে বাপের বাড়িতে, অবহেলা আর অনাদরের ছত্রছায়ায়। 14 বছর পরের এক সকাল, মাথার উপর উত্তপ্ত রোদ, ফল পাকা মৌসুমে হলদে ফর্সা মুখটায়, চশমার পেছনে চোখের নিচ, নাকের ডকা আর চিবুকে ঘামের স্বচ্ছ দানার রাজত্ব অনেকটা মুক্ত দানার মতন। 2য় বছরের প্রথম সেমিস্টারের শেষ পরীক্ষা হলো আজ অনিতার। ভর দুপুরে কলেজ গেটে দাঁড়িয়ে থেকে রিক্সার অপেক্ষা বড্ড কষ্টদায়ক। করার আর কিছুই নেই, তবুও রিমন ভাই ফ্রি থাকলে বলা যেত গাড়ির কথা। মনে মনে এই কথা ভাবতে পাশে এসে দাঁড়ালো নূপুর। রিক্সার জন্য দাঁড়িয়ে আছিস? চল আমার সাথে, স্কুটিতে করে নামিয়ে দিব। একদম না, কাল কিনে আজই প্রথম চালিয়ে এসেছিস, তাও আবার হাত পা ছুলে। আমারও তো মরার শখ নাই, তুই একাই যা। ভয় পাস না জানু, এখন কিচ্ছু হবে না। তখন তো তোর নূপুর কথা শেষ করতে পারল না। হুট করে একটা গাড়ি এসে থেমেছে তাদের সামনে। অনিতা দেখল গাড়িতে রিদওয়ান ভাই আর তার ভাইয়া এসেছে। নূপুরও দেখলে তাদের দুজন কে, তাতেই তার কণ্ঠ রোধ হলো। উত্তপ্ত দুপুর আচমকায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়ে ঝলসে দিল যেন নূপুরকে। সে আর একটা কথাও না বলে চুপচাপ স্কুটিতে গিয়ে বসল। নূপুরের পলায়ন আন্দাজ করতেই রিদওয়ান ডাকল, এই পিচ্চি, চলে যাচ্ছ কেন? নূপুর জবাব দিল না, উল্টো স্কুটি ছুটিয়ে পালালো সে। অনিতা বলল, ও তোমাদের ভয় পায় রিদওয়ান ভাই। কেন? রিদওয়ানের প্রশ্ন। অনিতা জবাব দেওয়ার আগেই অর্ণব বলল, গাড়িতে ওঠো অর্ণি, মার্কেটে যাব। অনিতাও চুপচাপ উঠে বসলো গাড়িতে। অনিতা অর্ণব 2 ভাই বোনই অনেকটা চুপচাপ স্বভাবের, তাই হয়তো দুজনে আর কোনো কথা বলল না। রিদওয়ান যে খুব কথা বলে তেমনও না, তবে তার এই 2 খালাতো ভাই বোনের চেয়ে ভালো কথা বলে। গাড়ি ড্রাইভ করতে করতে রিদওয়ান আবার কথা বলল, অর্ণব, আজ কিন্তু বাড়ি যাবি আমাদের সাথে। আম্মু জানে তুই আমার সাথে আছিস। অর্ণবের দৃষ্টি জানলার কাজ করে পথের দিকে স্থির। শাঁসাই করে পেছিয়ে চলে যাচ্ছে পথ আর পথের পথিকেরা। তারা এগিয়ে যাচ্ছে সামনে, এমন দৃশ্যে ভাবুক হয়ে আছে সে। রিদওয়ান জবাবের অপেক্ষা করে না, সে তার মতোই আবারও বলে চলে, শিবলি ভাই ফোন করেছিল, কথা বলতে চাই তোর সাথে। এ কথার পর মুখ ফেরালো অর্ণব। সে জানে শিবলি আর মেজো খালা কেন ফোন করেছে, কিন্তু এই মুহূর্তে তাদের প্রস্তাব মেনে নেওয়া মুশকিল। তাই ইচ্ছে করেই তাদের ফোন কল এড়িয়ে চলেছে। তাই বোধহয় তারা বড় খালাকে ধরেছে। এবার ঘাড় ফিরিয়ে একবার পেছনের সিটে বসা বোনটাকে দেখল। গত মাসে 18ই পালিয়েছে, এখনো কলেজ শেষ হয়নি, আর এই মুহূর্তে বিয়ে। না, আর ভাবতে পারে না সে। গাড়ি এসে থেমেছে মৌচাক একটা মোবাইল শোরুমের সামনে। রিদওয়ান তার পরিচিত শোরুমে নিয়ে এসেছে বলেই অল্প সময়ে চমৎকার একটা হ্যান্ডসেট ডিসকাউন্টে পেয়ে গেল। অনির নিজস্ব কোনো অ্যান্ড্রয়েড ছিল না এতদিন। অর্ণব আর খালামুনি দুজনেই চাইতো না অল্প বয়সে ফোন থাকুক অনির হাতে। প্রয়োজনে বাটন ফোন আছে, আর অন্যান্য কাজে খালামুনি বৃষ্টি আপার ফোনই চলে। কিন্তু আজকাল কোচিং এর ক্লাস রুটিন, বিভিন্ন পড়ার অংশ মেসেজে শেয়ার করেন টিচাররা। তাই অর্ণব এবার নিজে থেকে তাগিদ পেল কতবার আর খালামুনি বৃষ্টিকে জ্বালাবে। কিন্তু অনিতার জানা ছিল না আজকের এই সারপ্রাইজের কথা, অথচ মেয়েটা এখন জেনে অবাক হয়নি। রিদওয়ান নিজেই ফোন পছন্দ করে দিয়েছে, দামটা অর্ণব মেটালো। ফোন হাতে পেয়ে অর্ণি কোনো উচ্চবাচ্য করলো না, এমনকি ভাইকে ধন্যবাদটাও দিল না। তা দেখে রিদওয়ান ছটাস করে একটা থাপ্পড় বসালো অর্ণির মাথায়।
বেয়াদব, ভাই যে একটা সারপ্রাইজ দিল, থ্যাঙ্কস দিলি না কেন? থ্যাঙ্কস। আজব। জোরে বলল রিদওয়ান। এই বৃষ্টি, টেবিল গোছা জলদি, অর্ণব আমার কারখানায় যাবে। রায়না বেগম হোস্টেলে ঢুকতে ঢুকতে মেয়েকে বলে গেলেন খাবার বাড়তে। অনিতা ফিরি বৃষ্টির রুমে কৌশলে গেছে। অর্ণবের আপাতত কিছু করার নেই বলে ড্রয়িং রুমে বসে রইল। সেখান থেকে চোখে পড়ল বৃষ্টির তাড়াহুড়োই টেবিলে খাবার বাড়া। এত তাড়া কিসের তোর? কই না তো অর্ণব ভাই। তবে এমন ছুটোছুটি করে খাবার বাড়ছিস কেন? কই না তো। একই জবাবে বিরক্ত হলো অর্ণব, কিন্তু আর কিছুই বলতে ইচ্ছে করলো না তার। অর্ণব জানে এ বাড়িতে তার উপস্থিতি বৃষ্টিকে এলোমেলো করে দেয়। অবুঝ নয় সে, তাই ইচ্ছে করে খালার বাড়ির সীমানায় খুব একটা পা রাখে না সে। ইহাতি বোনটাকে এ বাড়ি রাখায় কৃতজ্ঞতায় মাসে 2-1 হাজির হয়। বোনের খরচটা জবরদস্তি খালার হাতে গুজে দেয়। টেবিলে খাবার সাজানো হতেই বৃষ্টি রান্নাঘরে ঢুকে গেল। সেখান থেকে আড়ালে লুকিয়ে লুকিয়ে মন ভরে দেখা যাবে প্রিয় মুখটাকে। বৃষ্টির সে চিন্তা মুহূর্তে উবে গেল চোখের সামনে মাকে দেখে। এখানে কেন দাঁড়িয়ে আছিস? আম্মু, আজকে খাবারে কোনো মিষ্টি আইটেম নাই, আমি একটু সেমাই রাঁধি। রায়না বেগম বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে রইলেন মেয়ের দিকে, তারপর বিরক্তি নিয়ে বললেন, এই ভর দুপুরে ভাত রেখে তোর সেমাই কে খাবে? আবেগী মনের আবেগের চাওয়া অর্ণব ভাইকে নিজের তৈরি কিছু একটা খাওয়াবে, কিন্তু এ কথা মাকে কি করে বলবে? রায়না বেগমও বুঝি মেয়ের খায়েশ বুঝে গেলেন, তাই নিজেই আবার বললেন, রেঁধে ফেল দেখি অর্ণবটা খায় কিনা। চৈত্রের খর দুপুরটা অকস্মাৎ হিমালয়ের শীতল স্নিগ্ধ বেলায় পরিবর্তিত হলো যেন বৃষ্টির কাছে। চটপট হাত চালিয়ে তৈরি করে নিল সামাইটুকু। ততক্ষণে ডাইনিং টেবিলে খাওয়ার পর্ব অনেকটাই এগিয়ে গেছে। রিদওয়ান বাড়ি এসেও দুপুরের খাবারে থাকতে পারেনি অফিসের জন্য। জরুরি বার্তা পেয়ে অর্ণবদের পৌঁছে দিয়ে সে চলে গেছে। রিমান আর খালু নিজ কাজে বাড়ির বাইরে, তাই অর্ণবকে খালামণি আর অনিতার সাথেই খেতে হলো। বৃষ্টিকেও ডাকতে ভোলেনি, কিন্তু মেয়েটা তো অর্ণবকে দেখে সেই যে হাওয়ায় ভাসছে এখনো তেমনই। শ্যামাইয়ের উপর কাজু কিশমিশ ছড়িয়ে গরম দুধ ঠেলে ছটপট হাতে ডাইনিং এ এলো সে। অর্ণবের সামনে মাটি রাখতেই খালামণি বলল, খেয়ে দেখ সেমাইটা। আচ্ছা। 1 চামচ শ্যামাই মুখে তুলে অর্ণব খালামণির দিকে তাকালো। বৃষ্টি তখনও তার চেয়ারের পাশে ঠাঁই দাঁড়িয়ে। সেমাই ভালো হয়েছে। এই একটা বাক্য শুনতে কি না কে জানে, অধীর আগ্রহে কর্ণদয়। বড় সজাগ বৃষ্টির, কিন্তু না, মন্দ ভাগ্য তার। অর্ণবাই শ্যামাইটা শেষ করলেও প্রশংসনীয় একটা শব্দও বললেন না। চোখের কোণে বিষাদ জমাট বাঁধল বৃষ্টির। চুপচাপ সরে গেল ডাইনিং স্পেস থেকে। অর্ণব তা টের পেয়ে খালার দিকে তাকালো। শিবলি ভাই নাকি কথা বলতে চায়? অনিতার খাওয়া শেষ। ভাইয়া আর খালামণি এখন কি নিয়ে কথা বলবে তা বুঝতে পেরে সেও বসা থেকে উঠে এটো প্লেট বাটি নিয়ে কিচেনে গেল। এখন আর তার কোনো কাজ নেই এখানে। রায়না বেগম ভাগ্নের কথা শুনে প্রস্তুতি নিলেন মেজ বোনের বার্তাটা ঠিকঠাক উপস্থাপন করতে। শিবলি আর তোর মেজ খালামণি দুজনেই লাগাতার ফোন করছেন অর্ণব। তারা বিয়ের ব্যাপারে এবার আগাতে চায়। পিএইচডি করতে যাবে ছেলেটা, তাই শাইনা তাকে একা দিতে চায় না। আর বিয়ে যেহেতু আমরা আগেই মোটামুটি ঠিক করে রেখেছি, তখন দেরি করে লাভ কি? অর্ণব খালামণির কথা শুনে রাগ করল না, তবে মেজ খালার প্রতি ভীষণ অসন্তুষ্ট হলো। কারণ এই বিয়ে নিয়ে কথা শুরু থেকে খালামণি নিজেই এগিয়ে চলেছে। নিজেদের মানুষ বলে অর্ণব কিংবা বড় খালামণি কেউই খুব একটা আপত্তি তোলেনি। তবুও অর্ণবের পক্ষ থেকে জবাব ছিল, অনেক কলেজ শেষ হওয়ার আগে বিয়ে হবে না। অথচ এখন তারা তাড়া দেখাচ্ছে। অর্ণব ঠিক করলো মেজ খালার সাথে সরাসরি কথা বলবে এবার। রায়নাকে সে কথা জানাতে তিনিও বললেন, ঠিক আছে, এই শুক্রবার শায়নাদের আসতে বলি, তুইও আসিস। আচ্ছা খালামণি, আমি এখন যাই, কাজ আছে একটু। হুম। অর্নি। অর্ণব বোনকে ডেকে বিদায় নিয়ে চলে গেল। আর সবটাই দোতলার সিঁড়িতে দাঁড়িয়ে দেখলো বৃষ্টি। কত পাষাণ এই মানুষটা ভেবে পায় না সে। বলছে তো সবই, তবুও কেন এত অবহেলা করে তাকে? সে কি একটু ভালো নয় দেখতে? অক্ষিযুগল জল ছলো ছলো বুকের ভেতরটাও ফেপে উঠল। সে কবে মন ডুবেছিল অর্ণব ভাইয়ের প্রতি, এখন সে মন ডুবে ডুবে মরণের দৌড় গোড়ায়। তবুও মায়া হয় না মানুষটার একটু। সারাদিনের
কর্মব্যস্ততায় ছোট দাদির খোঁজ নেওয়া হয়নি অর্ণবের, তাই তার ছোট্ট অফিসটাই ফিরেই সে দাদিকে কল দিত। ফোন বের করলো পকেট থেকে। স্ক্রিনে কন্ট্যাক্ট বের করার আগেই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নম্বরটা অর্থ পরিচিত। আজ প্রায় সপ্তাহখানেক থেকেই কল আসছে এই নম্বর থেকে, অথচ রিসিভ করে হ্যালো বলার কয়েক সেকেন্ডেই কেটে যায়। প্রথম ধারণা ছিল তার মা বোধ হয় কল দেয়, কিন্তু কথা বলার সাহস পায় না। দুদিন হয় ধারণা পাল্টেছে। গত পরশু যখন হ্যালোর জবাবে কোনো মেয়ের কাশির শব্দ শুনল, আন্দাজ করে ফেলল কোনো চেনা মেয়ে করছে কাজটা। কিন্তু কে? এ কেমন পাগলামি? বয়স কত তোমার? বজ্রকণ্ঠের মাত্র দুটি বাক্য, অথচ নুপুরের ভেতর বাহির সবটায় পাল ভাঙা নৌকার মতো ভাঙতে লাগলো চুরচুর করে। একটি সপ্তাহ, 5টা কল এবং 15 বাড়ি ধরা পড়ে গেল। এ বড় ভুল হয়ে গেল যে 1.5 বছরের উত্তাল আকর্ষণ, প্রচন্ড আবেগী টান যে মানুষটার প্রতি তিল তিল করে তৈরি হয়েছে, তাকে আজই শেষ করে দিতে হবে? একদমই না। নিজেই নিজেকে শাসায় সে। কলেজে ভর্তি হওয়ার 2য় দিনেই দেখতে পেয়েছিল সে অর্ণবকে। লম্বা চওড়া কাঁধের ধারালো চোয়াল, লম্বা পাপড়িওয়ালা চোখের সুদর্শন সুপুরুষ, যার শুভ্র মুখশ্রীতে রাজকীয় গোফ। জীবনের সেই প্রথম নুপুরের কোন গোফওয়ালা পুরুষ চোখে লেগেছিল। তাছাড়া তো গোফওয়ালা মানে তার চোখে বাংলা সিনেমার ফাঁসির মঞ্চে ভুড়িওয়ালা জল্লাদি ভাসে। নিজের মনের বদল ভাবনায় ভীষণ চমকেছিল সেবার। পরে অবশ্য মনকে বোঝালো, সুন্দর মানেই ভয়ঙ্কর সুন্দর, মানেই চোখ ধাঁধানো। আসলে প্রেমে পড়ে ভাবনাগুলি গোজামিল হয়ে উঠেছিল। কিন্তু এই মুহূর্তে প্রেমের চলছে ক্রান্তি লগ্ন। নিজেকে ধরিয়ে দেবে নাকি আলগোছে এড়িয়ে যাবে? বেশিক্ষণ ভাবতে হয়নি, অর্ণব নিজেই পুনরায় কথা বলল। নামটা কি যেন তোমার? এমন ফাইজলামো আর করবে না। বড্ড মেপে কথা বলেন জনাব, আপনারা 2 ভাই বোন। আর একটু বাড়িয়ে বলুন না, শুনতে শুনতে মরে যেতে ইচ্ছে করছে। একাই বিড়বিড় করে চলছে নূপুর। অর্ণব টের পেল ওপাশের বিড়বিড়ানি। মেয়েটাকে একটু ছিটিয়াল নাকি? কল কেটে দিল সে। অত সময় নেই কোনো মেয়ের বকবক শোনার। দাদির খোঁজ নেওয়া জরুরি, তাই এবার বাড়ির নম্বরে কল দিল অর্ণব। বার 2 রিং হতেই কল তুলল কাজের মহিলা। অর্ণবের ফোন শুনতে আলিয়া খাতুন চিচিয়ে চেঁচিয়ে বলতে লাগলেন, ওই বেটি ফোন কাইটটা দে, আমি কারো লগে কথা কমু না। জামাই মরছে বইলা কেউ আর আমার কথা ভাবে না। অর্ণব শুনল দাদির সেই চেঁচানোর সুর। বুঝতে পারল আজও অভিমান করেছে বুড়ি। সময় ব্যস্ততা সব মিলিয়ে দিনে 2 বার কল না পেলে এভাবেই অভিমান করে। বাপ মাহীন জীবনে তার ছোট্ট দাদি আর অনিতা জীবনে বড় খালামণি একমাত্র আশ্রয়স্থল, একান্ত সম্পদ হয়ে দাঁড়িয়েছে। নিজের পড়াশোনার পাঠ চুকিয়ে এখন সে নিজের ব্যবসায় চূড়ান্ত মনোযোগী হতেই দাদির আবদার বাড়িতে বউ লাগবে। অনিতা মাসে 2-4 দিনের বেশি থাকে না সেখানে, তাতেই দাদির অভিযোগ একলা বাড়ি সঙ্গী লাগবে। আসল কথা লুকিয়ে লুকিয়ে ঘটক ডেকে মেয়েও দেখেন অর্ণব জানে সে কথা, কিন্তু বোনকে না পার করে নিজের চিন্তা করবে না সে। একলা জীবনে তারও একাকিত্বে কাউকে প্রয়োজন পড়ে, কিন্তু সে প্রয়োজন সারতে গিয়ে বোনের প্রতি যদি অবহেলা হয়, সে ভয় ভাবছে না আর আগে পিছে। দাদির মান ভাঙাতে সময় লাগবে, তাই এখন আপাতত থাক অভিমান। কাজের বুয়া খালাকে বলে ফোন রেখে দিল অর্ণব। তার ছোট্ট ব্যবসা, পরিশ্রম অনেক, আশা আছে উন্নতি হবেই হবে। বড় খালু আর ছোট দাদার সাহায্যে পড়াশোনার পাশাপাশি বাবার টাকা পয়সাগুলো ব্যবসায় লাগিয়েছিল। পরিশ্রম মেধা দুটোই সমান থাকায় একলা কাঁধে সামলে চলেছে সবটা। সন্ধে হতে বাকি নেই বেশি। পিয়নকে ডেকে চা আনিয়ে ফাইলপত্র ছড়িয়ে বসল। শার্টের হাতা গুটিয়ে গাড়ির স্টিয়ারিংয়ে হাত রাখতে মনে পড়ল মোবাইলটা নিজের কেবিনেই ফেলে এসেছে রিধওয়ান। অফিসে এসে বাবার সাথে লাঞ্চ করে কাজে ব্যস্ত হয়ে পড়েছিল সে। চোখের কোলে ক্লান্তির ছাপ স্পষ্ট হয়েছে টানা কর্মব্যস্ততায়। নিজেদের ব্যবসায় ঢুকেও প্রচুর ছুটি কাটানোর দায়ী তার প্রমোশন আটকে গেছে। বসের ছেলে হয়েও তার কর্মদক্ষতা আর ঝিলেমির শাস্তি স্বরূপ বাবা তার পদবি উপরে তুলছেন না। এদিকে রিমান্ডটা বয়সে ছোট, পড়াশোনাও শেষ হয়নি, তবুও কাজের প্রতি দারুণ ডেডিকেটেড হওয়ায় এই মাসে প্রমোশন পেল। উপরি হিসেবে মাকে পটিয়ে নতুন গাড়ি হাতিয়ে নিয়েছে। রিধওয়ানের কিছুতেই কিছু হয়ে উঠছে না, আর হবে বলে তার মনেও হয় না। ছোট থেকে মন আটকে ছিল তার ফুটবলে। এদেশে নাকি ফুটবল মানে বিশ্ব দরবারে পৌঁছানোর সুযোগ নেই, এমন কথা বলে বাবা কটাক্ষ করত। মা অবশ্য বলতো খেলাধুলা বয়সের দোষ, কাজে নামলে ঠিক হয়ে যাবে। ঠিক হলো কি? দীর্ঘ 3 বছরের কর্মজীবনে সে আজও ভুলে যায় অফিস টাইম তার ঠিক 9টায়।
কখনো কখনো অফিস ফেলে চলে যায় ক্লাবে, যেখানটায় শখের বসে কখনো গিটার বাজাতো বন্ধুরা মিলে, কখনো আবার বাড়ি ফিরে মায়ের ঘরে খাপটি মারত, মায়ের কোলে মাথা রেখে একটু আরাম করতে। বহেমিয়ান স্বভাবে রিদওয়ানের জীবনে মায়ের কোলে মাথা রাখা এই একটা ব্যাপারই ভিন্ন শুধু। বাবার বক্তব্য, এই ছেলেটার জীবনে কোনো গভীরতা নেই, সে আবেগে ভরপুর ছোট্ট একটা ডিঙ্গি নৌকা, হালকা ছড়েই কুপকাত হয়ে যাবে। রিদওয়ান হাসে বাবার বাণী শুনে, কখনো জবাব দেয়নি। তার গভীরতা কতটুকু সে খবর কাউকে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না সে। তবে একথা সত্যি, হালকা ঝড়ে বহুবার ভেঙে গুড়িয়ে যাওয়া নৌকাই তো হয়েছে, বারংবার নিজেকে মেরামত করেই টিকে আছে জগৎ সংসারে। গাড়িতে বসে আলগা ভাবনাতেই কাটিয়ে ফেলল 10 মিনিট। না, এভাবে চলে না। নিজেই নিজেকে বলে বের হলো গাড়ি থেকে। মোবাইলটা এনে আবারও বসলো ড্রাইভিং সিটে। গন্তব্য তার হাট বাজার, বৃষ্টির ভাষায় সুপার শপ। অর্ণিতা, পড়তে বসিসনি এখনো? মেয়েদের ঘরের দরজায় দাঁড়িয়ে থেকে লক্ষ্য করছিলেন রায়না বেগমকে কি করছে। বৃষ্টি ল্যাপটপ কোলে নিয়ে বেলকনির দরজায় হেলান দিয়ে মুভি দেখছে বোধহয়। মাথার চুল এলোমেলো, গায়ের রৌনাটাও আশেপাশে নেই। তারপরই দৃষ্টি ফেরালেন অর্ণিতার দিকে। নীল রঙা কামিজে সাদা উনায় হলদে রং মুখটা কেমন আদুরে বেড়ালের মতো কোমল লাগছে। খাটের উপর পা গুটিয়ে আলতো হাতে নীল পেইন্ট করছে ভীষণ মন দিয়ে। নিয়মাফিক সে সন্ধ্যের চা শেষ করে বই নিয়ে বসে পড়ে আজ ভিন্নতা দেখে তিনি প্রশ্ন করলেন মেয়েটাকে। তৎক্ষণাৎ হাতে নীল পুলিশ পাশে রেখে জবাব দিল, আজকে পড়বো না খালামণি। ও মা, কেন? কথাটা বলেই তিনি ঘরে ঢুকে বিছানায় বসলেন অনির ঠিক পাশে। কালকে নাকি কলেজেও যাবে না ও। ল্যাপটপে দৃষ্টি রেখেই বলল বৃষ্টি। রায়না বেগম বিস্ময়ে চোখু বড় বড় করলেন। আগামীকাল সোমবার, না ছুটির দিন, না দিবস, কত কোনো উৎসব। যে মেয়ে জ্বরে পড়ে কাঁপতে কাঁপতে কলেজে উপস্থিত থাকে, এসে হঠাৎ এত আয়োজন করে বসে নখ রাঙাচ্ছে, আবার বলছে কলেজেও যাবে না। ঘটনা কি? খালামণির কৌতূহলী নজর চশমার আড়াল থেকেই দেখে নিয়েছে অর্ণিতা, তাই এবার সোজা হয়ে বসল। খালামণি, এবারও ভুলে গেছো তুমি, তাই না? কে ভুলে গেলাম? কাল ভাইয়ার জন্মদিন, আর সেই উপলক্ষে আমাদের একটুখানি আয়োজন করার ছিল। কথাটা বলতে গিয়ে আক্ষেপে মুখ ফোলালো অর্ণি। রায়না সত্যিই ভুলে গিয়েছিলেন অর্ণবের জন্মদিনের কথা। বৃষ্টি অবশ্য 1 সপ্তাহ আগেই একবার স্মরণ করিয়েছিল, পরে তিনি বিভিন্ন কারণে ভুলে গেছেন। এই রে, তোরা না বলেছিলি কোথাও দূরে বেড়াতে যাবি এবার? আমি তো তোর খালুকে জানাতেই ভুলে গেছি। আফসোসের সুরে বললেন রায়না বেগম। বৃষ্টি এবার ল্যাপটপ বন্ধ করে বিছানায় বসল। মায়ের গায়ে গা ঘেঁষে ছোট্ট বাচ্চাটা হয়ে বলল, থাক, আর আফসোস করতে হবে না। তোমাদের নবাবজাদা 2 দিন আগেই অর্ণিকে বারণ করে দিয়েছে এ ব্যাপারে। কে? অর্ণব? হ্যাঁ খালামণি, ভাইয়া বলেছিল এবছর যেন কোনো রং তামাশা না করি, আর অবশ্যই এ বিষয়ে করা নিষেধাজ্ঞা তোমার উপর। যাহ বাবা, আমার ওপর করা কেন? গত বছর তোমার জন্যই তো তোমার সেই বান্ধবী আর তার কন্যারা এসেছিল ভাইয়ার বার্থডেতে। তারপর আন্টির ছোট কন্যা অর্ণব ভাইয়ের প্রেমে পিছলে পড়ে কি যন্ত্রণাই না দিল সবাইকে। অর্ণিকে থামিয়ে নিজেই কথাটা বলে খিলখিলিয়ে হাসল বৃষ্টি। রায়না বেগমের মনে পড়ল সে ঘটনা। এ নিয়ে বহুদিন বান্ধবীর সাথে সম্পর্কে টানাপোড়েন চলল। কিছুদিন ধরে পুনরায় ভাব হলো দুজন এসে কথা ভাবতেই মনে মনে তওবা করলেন, আর কখনো অর্ণবের উপস্থিতিতে বান্ধবীকে ডাকবেন না। কিন্তু কাল যদি ঘুরতে যাই যাবে, তবে কলেজ বন্ধ করবে কেন? এই প্রশ্নের জবাবও বৃষ্টি দিয়ে দিল। কাল আমরা অর্ণব ভাইয়ার বাড়ি যাব সকাল সকাল। সারাদিন সেখানে থেকে নিজেদের মতো রান্না বান্না করব, ঘর সাজাবো, তারপর রাতে কেক কেটে ফিরে আসব। আর হ্যাঁ আম্মু, তুমি আর আব্বু কিন্তু রাতে যাবে, দিনে আমরাই থাকবো। মেয়ের কথা শুনে অল্প হেসে সম্মতি জানালেন রায়না বেগম। এরপর আরো কিছু সময় মা মেয়েরা গল্প আড্ডায় মজেছিলেন নির্বিঘ্নে। রাত 8টার ঠিক 5 মিনিট পরই বাড়ি এসে পৌঁছল রিদওয়ান। পরনে ফর্মাল শার্টের উপর ঢিলে টাই, উস্কো খুস্কো চুল, দাড়িবিহীন ধারালো চোয়াল, 2 হাতে ব্যাগ ভর্তি কিছু শুকনো খাবার আর বেলুনের প্যাকেট। সবটাই বৃষ্টির দেয়া লিস্ট মোতাবেক নিয়ে এসেছে। হতে পারে কিছু বাদ পড়েছে, ঠিক খেয়াল করেনি সে। ক্লান্তিতে চোখ বুজে আসতে চাইছে তার অনেকক্ষণ যাবত। আজ দুপুরে খাওয়া ঠিকঠাক হয়নি, বিকেলে 1 মগ কফি, আর এবেলা মার্কেটের সব খুঁজে খুঁজে অনির বলে দেওয়া লাইট না পেয়ে আরো বেশি ক্লান্ত সে। বাড়ি ফিরিয়ে চেঁচিয়ে ডাকলো,
বৃষ্টি, অর্নি, এদিকে আয়। বৃষ্টি মুখে মাত্রই প্যাক লাগিয়েছিল বিধায় অনিকে বলল। তুই গিয়ে দেখ সবকিছু ঠিকঠাক এনেছে কিনা। অর্নি বসে বসে ফোনে কিছু দেখছিল। বৃষ্টির কথা শুনে চুপচাপ চলে গেল রিদওয়ানের ঘরের দিকে। রিদওয়ান ভাই, আসবো? আয়। বলি রিদওয়ান খাটের উপর ব্যাগগুলো ইশারা করে অর্নিকে দেখতে বলে চলে গেল ওয়াশরুমে। সারাদিনের ক্লান্তি শুধুমাত্র গোসলেই দূর হবে তার এই ভেবে গোসল করা। অর্নি আলগোছে ব্যাগগুলো তুলে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। বৃষ্টি আর অর্নির ঘর একটাই, সে ঘরে সব নিয়ে উপস্থিত অর্নি। আপু, এই যে ব্যাগগুলো এনেছি। এ ঘরে কেন? তুমি দেখবে না? ওরে গাধি, ভাইয়ার ঘরেই তো দেখতে পারবো, এখানে কেন আনলি? ভাইয়া বলছে। সন্দিহান চোখে তাকায় বৃষ্টি। না। চোখের পাতায় রাখা সফার টুকরো দুটো সরিয়ে ফেললো বৃষ্টি। দু হাতে টেনে ব্যাগগুলো এক এক করে খুলে দেখলো কি কি এনেছে। খাবার বলতে কিছু কুকিজ, ফ্রোজেন কিছু স্ন্যাক্স আর অনেকগুলো বেলুনের প্যাকেট। হতাশ চোখে তাকায় বৃষ্টি। সে তো বলেছিল অর্ণব ভাইয়ের মাপ অনুযায়ী একটা শার্ট আর পারফিউম সেটের কথাও। রাগ হচ্ছে তার অনিকে জানালো বৃষ্টি। অনি অবশ্য তার ভাইয়ের জন্য গিফট দুদিন আগেই কিনে রেখেছিল। হঠাৎ মনে পড়লো গিফট তো নূপুরও কিনেছে ভাইয়ার জন্য, সেটাও তারই কাছে আছে, অথচ নূপুরকে তো সে দাওয়াতই করেনি। আপু, নূপুরকে দাওয়াত করতে ভুলে গেছি। নূপুর, তোর ওই আতপাগল বান্ধবীটা না, ওকে কি দরকার আমাদের ছোট্ট আয়োজনে দাওয়াত করার? বাদ দে। অনির মন খারাপ হলো একটু, তবে তা মুখাবয়বে প্রকাশ করলো না। স্বল্প বাক অনি এটাও বলতে পারলো না যে নূপুর একটা গিফটই দিয়েছে ভাইয়াকে, সে খাতিরেই না হয় বলা যাক। রিদওয়ান গোসল শেষে বেরিয়ে দেখলো রুম ফাঁকা। সে জানতো এই ঘরে অনি এক দণ্ডও বসবে না, তবু ইচ্ছে করে ডেকেছিল এখানে আসুক। শান্ত স্বভাবের বাচ্চা মেয়েটা এত কেন গম্ভীর আর চুপ থাকে? অতীত কি আর কারো মন্দ হয় না? সবাইকে জীবনটাকে খোলসে গুটিয়ে বার করে দেয়। কই, আশেপাশে কত অভাগা নিঃস্ব মানুষ দেখছে, তারা তো কেউ এমন নীরব রাত্রি হয় না। রিদওয়ান চায় না ভাবতে, তবুও ভাবনা আসে অনিকে নিয়ে। নিজের থেকে অনেকটা ছোট্ট অনির স্বভাব তাকে অবাক করে। শীতল দিঘির মতো তীর তিরিয়ে বয়ে চলা এক নীরব স্রোতস্বিনী, যার কলরব কেবল কান পাতলে শোনা যাবে দূর থেকে। সে বড় শান্ত। রিদওয়ানের ইচ্ছে করে সে স্রোতধ্বনি শোনার, অথচ সাধ্য নেই। আর মাত্র দিন কয়েক, তারপরে সে ধ্বনির একমাত্র একান্ত শ্রোতা হবে শিবলি ভাই। হায়, এ যে নীরব আঘাত হৃৎপিণ্ডে চলছে রিদওয়ানের। রসুই ঘরে রান্না তো সারা বছরই খাই, আজ ভিন্ন হোক। হাতের ব্যাগপত্র সব সোফার উপর ফেলেই গা এলিয়ে বসলো রিদওয়ান। আজও সে অফিস কামাই করেছে, তবে আজকেরটা ছুটির তালিকায় যুক্ত হবে। বৃষ্টির জন্য ছুটিপত্র গ্রহণ হয়েছে, তাই সকাল সকালে বৃষ্টি আর অর্নিতাকে নিয়ে সে চলে এসেছে অর্নিতাদের বাড়ি। তাদের উপস্থিতি টের পেতে ছোট দাদি ধীরে হেঁটে বফার ঘরে এলেন। আসসালামু আলাইকুম দাদি। তিনটি স্বরে একত্রেই বেজে উঠল সালাম ধ্বনি। ছোট দাদিও উচ্চ আওয়াজে সালামের জবাব দিয়ে বসলেন সোফায় রিদওয়ানের পাশে। ওই রোজিনা, শরবত বানাইয়া দে নাতি করে। কাজের বুয়া জরিনা খালা তখন শরবতই বানাতে ব্যস্ত। দরজা খুলে অনিতাদের দেখেই বুঝেছেন এখন শরবত লাগবে। এ বাড়িতে শীত হোক বা গরম, মেহমান এলেই দাদি সব সময় শরবতের কথাই বলেন, তাই রুজিনাও নিজ কাজে সদা প্রস্তুত থাকেন। দ্রুত হাতে 3 গ্লাস শরবত এনে টি টেবিলে রাখলেন তিনি। এর মাঝে অর্নি চলে গেছে ভাইয়ের ঘরে। এক পলকে চোখ ঘুরিয়ে দেখে নিল ঘরটা। ভীষণ পরিপাটি, ঝকঝকে ঘরটা সর্বদাই একরকম থাকে। ভাইয়া বরাবরই নিজের কাজ নিজে করতে পছন্দ করে। আজও বোধহয় অফিসে যাওয়ার আগে গুছিয়ে গেছে ঘরখানা। অনি আসার সময় নূপুরের দেয়া গিফটটা নিয়ে এসেছিল, হাতেই আছে পার্সটা। সেটা খুলে বের করলো অ্যান্টিকের একটা চকচকে ব্রেসলেট বক্স। ব্রেসলেটটা একদমই কারুকাজহীন, তবে উপরি অংশে ইংরেজি বর্ণ এই লেখা। খুব সাদামাটা, তবু ছেলেদের হাতে দারুণ মানাবে বলে মনে হলো অনেক। সে নিতে চায়নি গিফটটা, কিন্তু নূপুর এমন করে বলল যে নানি উপায় নেই। সে বারংবার বলছিল, নে না অর্নি, এই ব্রেসলেটটা গোফওয়ালা গাব্বার সিং অর্ণব ভাইয়াকে মানাবে বেশ। মুখের উপর ভাইয়ার প্রশংসা করলো নাকি নিন্দা বুঝলই না অনি। শেষমেশ নিয়েই নিল গিফটটা। কিন্তু ভাইয়া যদি না নিতে চায়? বক্সটা অনি তার ভাইয়ার ঘরের বেডসাইড টেবিলের ড্রয়ারে রেখে দিল।
ঘর ছেড়ে বেরুবার মুখে পড়ল রিদওয়ান। তুই এ ঘরে কি করছিস? নিচে গিয়ে দেখ বৃষ্টি কি শুরু করেছে। আচ্ছা। অর্ণি বাড়ালো নিচে যাওয়ার জন্য। রিদওয়ান তা দেখে ডাকলো, অর্ণি শোন। অর্ণি ফিরে তাকালো, অথচ মুখে টু শব্দ করলো না। হতাশ হলো রিদওয়ান। ডাকলে কি সাড়া দিতেও বাঁধে মেয়েটার? প্রলম্বিত ফাঁস টেনে বলল, কিছু না, যা তুই। অর্ণি চলে গেল নিঃশব্দ। নিচে গিয়ে দেখতে পেল হুলস্থুল কাণ্ড। কথা ছিল আজকের আয়োজনে শুধু রিদওয়ানদের পরিবার আর অর্ণবের বাড়ির মানুষ থাকবে, কিন্তু বৃষ্টি নাকি উঠোনে দাঁড়িয়ে বড় দাদির বাড়ির সকল বাচ্চাকে দাওয়াত করে ফেলেছে। বাচ্চা বলতে ও এক একটা কলেজ ভার্সিটি পড়ুয়া ভাই বোন। অর্ণি কিছু বলতে চেয়েও বৃষ্টির হাস্যজ্জ্বল মুখটা দেখে থেমে গেল। ভাইয়াকে সে কিছু একটা বলে ম্যানেজ করে নেবে। আপাতত বৃষ্টির কথা মতো দুপুরের জন্য ভাত তরকারির কথা বলতে হবে রুজিনা খালাকে। বাকি আয়োজন বিকেলে হবে। অর্ণি তাই আবারও বাড়ির ভেতর ঢুকে গেল। অর্ণব অর্ণির দাদারা ছিলেন 3 ভাই। ছোট দাদা নিঃসন্তান ছিলেন, তাই অর্ণবের মা বাবার বিচ্ছেদের পর তারা দুজনেই গ্রামের আবাস গুটিয়ে শহরে এসেছিলেন। অর্ণবের দাদার একমাত্র সন্তান তার বাবা ছিলেন, সেও পরপারে গেছেন বছর 14 আগে। এখন পাশাপাশি বাড়িতে আছে বড় দাদা আর তার সন্তান এবং নাতি নাতনিরা। তাদের পরিবার বিশাল বড়। এ শহরে অর্ণবের আত্মীয়ের সংখ্যা অনেক, তবুও সে একলা। দূরত্ব সীমা অনেক রাখলেও আনন্দ উৎসবে না চাইতে যোগ দিতে হয় তাদের সাথে অর্ণব অর্ণিতাকে। অর্ণিতের এটা পুরনো ধাঁচের দোতলা বাড়ি, তার দাদার আমলে করা। বাবা তেমন যোগ্য সন্তান ছিলেন না বলে পরবর্তীতে এ বাড়ির কোনো মেরামত হয়নি। অর্ণব সবে ব্যবসা জীবনে নিজেকে গড়েছে, তাই তার পক্ষেও পুনরায় সংস্করণ সম্ভব নয়। তবে এবছর নভেম্বরে বাড়িটার খসে যাওয়া পলিস্তারা সরিয়ে রঙের প্রলেপ দেবে। বাড়ির সামনে পেছনে মিলিয়ে অনেকটা জায়গা খালি পড়ে আছে, সেগুলো যথাযথ উন্নতি করবে। ভেবে তো রেখেছিল আস্তে ধীরে আরো বছর 2 পরে করবে সবটা, কিন্তু শিবলি ভাইয়ের তারা দেখে মনে হচ্ছে বিয়েটা আরো জলদি হবে বনে, তাই সবটাই আরো আগে করে নেবে বলে আপাতত ছোট্ট পরিসরে লোনের আবেদন করেছে ব্যাংকে। জলদি বলতেও জানুয়ারির আগে একদমই নয়। বাবা মায়ের ডিভোর্সটা যেদিন অফিসিয়ালি কার্যকর হলো সেদিনই কোর্টে আলাদা হলো 2 ভাই বোন। তবুও অর্ণব জোর করেই চলে গেল মায়ের সাথে নানার বাড়ি। 2 মাস ভালোই কেটেছিল মা আর বোনের সাথে। এরপর একদিন হুট করেই জানতে পারলো মায়ের আবার বিয়ে হবে। 11 বছর বয়সটা তখন বড্ড কাঁচা, তবুও যেন মনের ভেতর গভীর এক ভাবনার বাস। 3 রাত ভয় জমতে লাগলো অর্ণবের বুকের ভেতর। শ্বাস প্রশ্বাসে টান লাগালো মাকে হারানোর। পড়াশোনা বইপত্র কিছুতেই তার আর মন লাগলো না। সকাল দুপুর বিকেল গড়াতে লাগলো বদ্ধ ঘরে বন্দি হয়ে। নানার বাড়ির আদর যত্নে তখনও ভাটা পড়েনি, তবে আড়ালে আড়ালে বাঁচতে থাকা কথাগুলো ঠিক কানে প্রবেশ করত। তারপর একদিন হুট করেই মায়ের বিয়ে হলো, সঙ্গে হলো বোনের সাথে সম্পর্কের ব্যবচ্ছেদ। মাহীন জীবন কত বিতৃষ্ণাময় টের পেতে লাগলো অর্ণব বাবার কাছে ফেরার পর। 1 বছর সে কাটিয়ে দিল একা বাড়িতে কাজের বুয়ার সাথে। বাবা থেকেও যেন ছিল না তখন। সকাল দুপুর রাত্রি বাবার কাটতে লাগলো বাজে পাড়ায় আর দাদার ব্যবসায়। টাকা পয়সার জলাঞ্জলি অল্পতেই হয়ে গেল। ততদিনে জানা গেল বোনটাও ভালো নেই। 3 বছরের ওইটুকুনি মেয়েটা নাকি রাত কাটায় একা বিছানায়। নিজে থেকে নিচে ওয়াশরুমে যাওয়া বুঝতো না, খাবার পাতে নিয়ে খেতে জানে না, স্পষ্ট করে যে 2 বাক্য বলতে পারে না, সেই বাচ্চাটা নাকি দিনের পর দিন একাই পার করেছে। অর্ণব নিজেও একদিন জেদ ধরে মায়ের নতুন সংসারে থাকতে গেলে দেখতে পেল মায়ের নতুন রূপ। এখনো মনে পড়ে অর্ণবের সেদিন দুপুরের খাবারের মুহূর্ত। মা তাকে একলা এক ঘরে প্লেটে করে ভাত পানি দিল। কিছুক্ষণ পরে অর্ণিকেও আনলো সে ঘরে, হাতে তারও একখানা ভাতের থালা বসিয়ে দিল মেঝেতে। প্লেটে ছিল ডাল দিয়ে মাখা ভাত, আর অর্ণি সেগুলো তার ছোট ছোট আঙুলে তুলতে না পেরে ছড়িয়ে ছিটিয়ে ফেলতে লাগলো চারপাশে। অথচ 2 দণ্ড বসে মা তাকে 1 লোকমা ভাত তুলে দিল না মুখে। ওভাবে যতটুকু পারলো যেটুকু পারলো খেয়ে রেখে দিল। অর্ণব সেদিন সারাটা সময় মাকে দেখলো পলক ভরে, হাতে পায়ে ফোলা ভাব, চোখে মুখে অসুস্থতা। সেসবের মাঝেও দিব্যি বাড়ির 1000টা কাজ করছে। ও বাড়ির অবস্থা অতটাও খারাপ নয়, তবু যেন কাজের লোক একমাত্র তার মাই ছিল। অথচ অর্ণবের মনে পড়ে না তাদের বাড়ি থাকাকালীন মা কখনো কাপড় ধুয়েছে কিংবা ঘর মুছেছেন। তার বাবা মানুষটা খুব ভালো না হলেও অর্থবিত্তের কার্পণ্যতাই রাখেনি মাকে। মায়ের সাথে এসে বাড়িয়ে সেদিন রাত কাটানোর জন্য থাকতে চেয়েও হতাশ হয়েছিল অর্ণব। দিন শেষে
রাত্রি হতেই মা নিজের বুকে টেনে নিল অনিকে। 10টা বাজার আগেই তাকে ঘুম পাড়িয়ে রেখে গেল এক ঘরে। অর্ণবের থাকার ব্যবস্থাও সে ঘরেই করা হলো। অর্ণব ভেবেছিল মা বোধহয় একটু পরেই ফিরে এসে বুকে নিয়ে বলবে, আয় বাবু, তোকেও ঘুম পাড়িয়ে দেই। কিন্তু না, তেমন কিছুই হয়নি সেদিন। 11 বছরের বাচ্চা ছেলেটা মায়ের অপেক্ষায় ঢুলতে ঢুলতে অর্ধরাত কাটিয়ে ফেলল। মাঝরাতে ঘুম ভেঙে অনেক কাঁদতে লাগলে ছুটে পালালো অর্ণবের আলগোছে আসা নিদ্রা দেবী। বোনের কান্নায় অস্থির হয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল সে দরজার কাছে, যে ঘরটাতে মাকে দেখেছিল দিনের বেলায়। পাগল প্রায় অর্ণব দরজা ধাকিয়ে মাকে ডাকলো। কেউ এলো না সেখান থেকে, শুধু ভেসে আসলো মায়ের কেমন অসহায় কণ্ঠ। তুই যা অর্ণব, বোনকে দেখে রাখ, দরজা ধাক্কাবি না আর। সেটাই ছিল অর্ণবের শেষ ধাক্কা মায়ের দরজায়, হয়তো নিজের মনের দরজায়। কোনো কিছু পাওয়ার আশায় করা নাড়েনি সে আর কোথাও। সে রাতের পর অর্ণব ফিরে এসেছিল মাতাল বাবার কাছে। তার আর মাকে দরকার পড়েনি। ভাগ্যও যেন জানতো তার আর কারোরই দরকার পড়বে না। তাই তো বছর ঘুরতে বাবার মৃত্যু হলো। অতিরিক্ত মদ্যপান, উচ্চ রক্তচাপ আর কোনো এক চিন্তায় চুপচাপ দম ছাড়লেন তিনি। আপন মা পর হলেও মায়ের বোনেরা ঠিক আপনই রইল। বড় খালামণি, মেজ খালামণি দুজনেই অর্ণবের দায়িত্ব নিতে চাইলেন, কিন্তু অর্ণবের তখন মনে আঁচড় পড়েছে অসংখ্য। না চাইতেও সে এড়িয়ে গেল কারো সান্নিধ্যে যাওয়া। বয়স তখন 12। ছোট দাদা একদিন হুট করে এলেন দাদিকে নিয়ে। অথই সাগরে ডুবতে গিয়েও একখানি ভেলা পেয়ে গেল অর্ণব। আর তার পরের কয়েকটা বছর ঢাল হয়েছিলেন দাদা আর দাদি, সেই সাথে বড় খালু। পড়াশোনা চলল কলেজ পর্যন্ত নির্বিঘ্নে, কারণ দাদা তখনও ঢাল হয়ে তাদের ব্যবসা দেখছেন। এতে অবশ্য খুব বেশি লাভবান হওয়া গেল না জ্ঞাতি গোষ্ঠীর চরম ধোঁকাবাজিতে। বড় দাদা মানুষ ভালো হলেও তার সন্তানেরা প্রচন্ড লোভী। পুরো বংশ অর্থবিত্তে, তারাই উচ্চ পদে, তবুও যেন তৃপ্ত নয় তারা। কত চল ছাতুরি, কত ফিল্কিবাজি করে গেল টানা কয়েকটা বছর, শুধুমাত্র অর্ণব আর নিঃসন্তান ছোট দাদার সম্পত্তি হাতিয়ে নিতে। উপরওয়ালা বরাবরই তার সৃষ্টির জন্য পরিপূরক ব্যবস্থা রাখে, অর্ণবের মনে হয়। তাই তো অবুঝ সময় ছোট দাদা কেমন বাবার মতো আগলে নিল। অথচ যখন অর্ণব কোমল লতা থেকে শক্ত ডাল হয়ে উঠল, তখন সেই মানুষটা পাশে নেই। অর্ণবের জীবনের পরিবর্তন অবহেলার জায়গা আর অনেক। মায়ের নতুন সংসারে টুকুর টুকুর পায়ে একটা বছর বার করেছে 3 বছরের বাচ্চাটা। কখনো জ্বরে ভুগে বেহুশ হয়েছে একলা ঘরে, কখনো আবার পানির বালতিতে পড়ে গিয়ে ঝুমে মানুষে টানাটানি করে মৃত্যু থেকে ফিরিয়ে এনেছে। সেই থেকে অর্ণি শ্বাসকষ্টের রোগী। ঠান্ডার প্রকোপ বাড়লে সে অর্ধমৃত হয়ে যায়। অর্ণির যখন পানির বালতিতে ডুবে মরণ দশা, তখনই বড় খালামণি জোর করে নিজের কাছে নিয়ে এলেন তাকে। মা তখন নতুন সন্তানের আগমনের দিন গুনছে। গর্ভাবস্থার সেই সময় বলি কিনা কে জানে, মাও যেন হাঁপ ছেড়ে বাঁচল অর্ণিকে আলাদা করতে পেরে। সেই থেকে বিচ্ছেদ মায়ের সাথে অর্ণবের। বেশ তো কেটে গেছে 14 বছর মা বাবাহীন জীবন তাদের। তবে আল্লাহ কখনো তাদের অভিভাবকহীন রাখেননি কোনো পর্যায়ে। 25 বছর পেরিয়ে 26-এ পা রাখা অর্ণব এবার নিজেই অভিভাবক হয়ে উঠবে ছোট্ট বোনটা। শিবলি ভাইয়ের সাথে অর্ণির বিয়েটা খালারাই ঠিক করেছে, তাই বলে কি সময়টাও তারাই ঠিক করবে? অর্ণির সাথে শিবলি ভাইয়ের বয়সের ফারাক অনেক লম্বা, এই কথা জেনেও সবাই বিয়ে ঠিক করে রেখেছে। তাই বলে কি অর্ণির পড়াশোনা আর ভবিষ্যৎ নিয়ে ভাববে না? অর্ণব এই বিষয়ে কঠোর হয়ে সিদ্ধান্ত নিয়ে রেখেছে। এ সপ্তাহে কথা পারবে এ বিষয়ে। ঘড়ির কাঁটা ঠিক ঠিক করে চলে এসেছে টিনের ঘরে। বৃষ্টি আর রিদওয়ান মিলিয়ে অর্ণবদের উঠোনের একপাশে ইট দিয়ে চুলা বানিয়েছে। অর্ণি আর বড় দাদার কয়েকজন নাতনি মিলে মুরগি কাটছে। কথা ছিল তারাই সকলে মিলে মশলা পিষবে, পেঁয়াজ কাটবে, কিন্তু কাজের বেলায় প্রত্যেকেই বলল পেঁয়াজ কাটতে জানি না, মশলা বাড়তে জানি না। শেষ পর্যন্ত পেঁয়াজ কেটেছেন রুজিনা খালা, মশলা পিষবে বৃষ্টি। রিদওয়ান চুলা ঠিক করে গাছের ডালের ব্যবস্থা করলো। বাড়ির পিছনেই পেয়ে গেল গাছের কেটে ফেলে রাখা ডালপালাগুলো। প্রচন্ড গরমে শুকিয়ে খটখটে হয়ে আছে একদম। কাজের ফাঁকে বার দুয়েক সে তাকিয়েছিল অর্ণির দিকে। ওনা পেঁচিয়ে আঁচলের মতো করে গুজে রাখা কোমরে পেট সমান চুলগুলো খোপায় বেঁধে কাঠি গুজেছে। চোখের চশমা আলগোছে এসে ঠেকেছে নাকের ডগায়। তাপমাত্রা চরম অবস্থায় শ্বেত জল এসে জমেছে নাকে, চিবুকে বিন্দু বিন্দু শিশির কণার মতো। দিনের উজ্জ্বল আলোয় চিকচিক করছে সে বিন্দু মোহনীয় সৌন্দর্য হয়ে। বেশিক্ষণ আর তাকিয়ে থাকলো না সে। আত্মসংযম, আত্মসম্মান দুটোই বড় দামি হওয়া উচিত প্রত্যেকটা মানুষের।
রিদওয়ান তাই চেষ্টা করে নিজের আত্মপ্রবৃত্তিকে তুষ্ট রাখতে, যতটা সম্ভব দৃষ্টির আড়ালেই রাখে ওই আদুরে মুখটাকে। এমনিতে আজকের দিনে অপরিমিত হারে দেখা হয়ে গেছে, একদিনে এত দেখলে লোভ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। লাকড়ির ব্যবস্থা করে সে আর থাকলো না বাড়িতে। বৃষ্টিকে বলে গেল সন্ধ্যায় আসবে একেবারে অর্ণবের সাথে। এদিকে অর্ণবটা সকালে দাদিকে ফোন করেই টের পেয়ে গেছে বাড়িতে আজ আসর জমেছে। বৃষ্টিদের তৈরি সারপ্রাইজ অনেক আগেই তার কাছে ধরা পড়লেও সে কাউকে কিছু বলেনি। করুক যা করেছে, অযথা তাদের আনন্দ আর মাটি করবে না সে। কিন্তু সকাল থেকে যে ওই বাচ্চা মেয়েটা জ্বালিয়ে মারছে, কিছু একটা করা দরকার, নাইলে অল্প বয়সী একটা ধাক্কা খাবে ভীষণ রকম। সূর্য ডুবেছে পশ্চিমে, কমলাভ বিকেলটা টুপ করে গড়িয়ে পড়েছে মাত্রই। নুপুরের হাতের মধ্যে ছোট্ট একটা বিড়াল ছানা গুটি পাকিয়ে আছে অনেকক্ষণ ধরে। ছাদের কার্নিশে পড়ে আছে ম্যাজিক বলের বাটি। কালাতেই খুব জেদ ধরে বাবাকে দিয়ে আনিয়েছে গুলো। আরও জেদ করে ছিল জন্মদিনের একটা কেক, কিছু ছোট ছোট মোমবাতি আর কিছু চানাচুর বিস্কিট। বাবা সবটাই দিয়েছেন এনে, কিন্তু মেয়েটা আজ টিউশনি ছেড়ে কেন বাড়িতে তাই বুঝতে পারছে না। বাড়ির আশেপাশের কিছু ছোট বাচ্চা কাচ্চাদের নাকি ডেকেছে। বাচ্চাদের মতো যখন তখন বায়না কেন যে ধরে সে নিজেই বোধহয় জানে না। আজ তো বাড়ির কারো জন্মদিনও নয়, তবে এসবের জেদ কেন? বাবা অবশ্য মেয়েটাকে প্রচন্ড স্নেহে আগলে রাখতে সব কথাই মেনে নিচ্ছে। নানি উপায় নেই, মা মরা মেয়েটা কখনো অন্যায় আবদার করেনি আজ অব্দি। করার মধ্যেও ওই একবার বলেছে কলেজে উঠে টিউশনি করবে, যেটা কিনা নাজিম সাহেবের পছন্দ হয়নি। তিনি অঢেল টাকা পয়সা কামান নয়, কথা ঠিক, তবে যা ইনকাম, দোকান ভাড়া, বাড়ি ভাড়া, নিজের চাকরি মিলিয়ে সংসার স্বাচ্ছন্দ্যে চলছে। সৎমায়ের সংসারে বোধ হয় কখনো কাজকে সম্মুখীন হতে চায় না বলেই হয়তো এখন থেকেই নিজের পথ নিজেই দেখতে চাইছে মেয়েটা। তাই প্রথম বছরই টিউশনি শুরু করলো। এই তো সেদিন বায়না ধরলো স্কুটি কিনবে। নাজিম সাহেব জমানো টাকা দিয়ে দুদিন আগে কিনে দিলেন স্কুটি। কোথায় কার কাছে যেন চালানো শিখে নিয়েছে, তবে মেয়েটা এমনি নিল না স্কুটিটা। আর বাবা কষ্ট পাক এটাও চাইনি সে। নিজের জমানো টিউশনির 1020 টাকা দিল। এটা তুমি নিয়ে নাও বাবা, আমার খুব শখ নিজের টাকার গাড়িতে ঘুরবো। সে শখ তো পূরণ করতে অনেক দিন লাগবে, তাই একটু একটু করে আমি যা দিব তোমায় নিতেই হবে। শুকনো মুখে অল্প হেসে তিনি মেনে নিয়েছেন সে কথাগুলো। টাকাগুলো তিনি মেয়ের নামে জমিয়ে রেখেছেন, সাথে নিজের সাধ্যমতো জমিয়ে তার মেয়ের ভবিষ্যতে গুছাবেন। বাড়িতে বউ আছে, আছে আরো একটা ছেলে সন্তান। কে জানে কবে তাদের মন ঘুরে যায়, তখন মেয়েটাকে যেন জলে না ভাসাতে হয়। সে কারণে গুছিয়ে লুকিয়ে রাখেন সবকিছু। সময় হলে মেয়ের হাতে তুলে দেবেন সেগুলো। সেই সাথে খুঁজতে হবে পুক্ত একটা হাত, যে হাতে তার মেয়ে সর্বদা থাকবে সুরক্ষিত। নুপুর আচরণে যতই চঞ্চল প্রজাপতির মতো হোক না কেন, মন থেকে সে যথেষ্ট পরিপক্ক। তাই বাবা হয়ে নাজিম সাহেব মেয়েকে নিয়ে অতিরিক্ত চিন্তা করেন না। কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছানির তোমার লাগে ভালো। সন্ধ্যের আকাশে কালচে মেঘের ঘনঘটা, দিনের প্রচন্ড দাবদাহে জ্বলতে থাকা ত্বকে এখন হালকা বাতাসের কোমল আদর। ফুরফুরে মন নিয়ে গলা ছেড়ে একই গানের কয়েকটা লাইন বারংবার গেয়ে যাচ্ছে রিদওয়ান। একটু আগেই রিমন এসেছে আব্বু আম্মুকে নিয়ে অর্ণবদের বাড়ি। রিদওয়ান আর অর্ণব ফিরেছে তখন। বাড়ি এসে গেট দিয়ে ঢুকতেই তারা দেখতে পেল উঠোনের এক কোণে বড় আম গাছটার নিচে চলেছে রান্না বান্না। রিদওয়ান একটাই ঝুলো বানিয়ে দিয়েছিল, বাচ্চারা নিজেরাই আরো একটা বানিয়েছে। কথা ছিল মুরগি বিরিয়ানি আর পায়েস করবে। কেমন করে যে আইটেমগুলো বদলে গিয়ে মোরগ পোলাও, ডিমের কোরমায় পরিবর্তন হলো রিদওয়ান বুঝতে পারছে না। সে গান গাইতে গাইতে এদিক সেদিক তাকিয়ে নিল। যার খোঁজে দৃষ্টি ঘুরছে সে মানুষটা এখানেই নেই। থাক, সে দূরেই থাকুক, তাতেই মঙ্গল। রিদওয়ান আবারও গানে মন দিল চোখ বুঝে। তার পাশেই এসে গা ঘেঁষে বসল রিমন। দ্রুত হাতে 2-3টে টোকা দিল রিদওয়ানের বা হাতের উল্টো পিঠে। ভাইয়ের এমন আচরণে রিদওয়ান গান থামিয়ে প্রশ্ন করল, একটা জরুরি কথা বলার ছিল। বল। এখানে না, ছাদে চলো। এখানে কি সমস্যা? বিরক্ত হলো রিদওয়ান। সিক্রেট ব্যাপার, বোঝো না কেন? দূর হ। কথাটা বলি রিদওয়ান নিজেই উঠল।
রিমান উঠতেই দুভাই মিলে বাড়ির ভেতর ঢুকলো। এবার বল। শিবলি ভাইয়ের গার্লফ্রেন্ড আছে? তো কথাটা বলে রিদওয়ান চোখ বড় বড় করে তাকালো। কয়েক সেকেন্ড বোধ হয় তার মস্তিষ্ক অচল হয়ে রইল। সে কি ঠিক শুনলো? আশ্চর্য, কথাটা শুনতেই কেমন বুকের ভেতরটা খালি হয়ে গেল রিদওয়ানের। যেন বহু বছরের চাপা পড়ে থাকা নিঃশ্বাসটা হাওয়ায় মিলিয়ে গেল। কয়েক মুহূর্ত কেটে গেল স্তব্ধতায়। তারপরই রিদওয়ান বলল, গার্লফ্রেন্ড আছে তো কি হয়েছে? বিয়ে হবে, বাসর হবে, বাচ্চা হবে, আমরা চাচা হই আর কি। ভেঙচি কেটে চলে গেল। রিদওয়ান তখনও ঠাঁই দাঁড়িয়ে আছে অনিদের বসার ঘরটায়। কানের কাছে অনুভূতিরা শীতল হাওয়ায় ভাসিয়ে নিচ্ছে তাকে। কবে, কখন, কিভাবে কে জানে তার মনটা টুপ করে ডুবে গিয়েছিল ফুচকে বাচ্চা অনিতার মাঝে। তারপর ধীরে ধীরে তলিয়ে গেল শিবলি ভাইয়ের নামের সম্বন্ধের আড়ালে। চোখের সামনে বড় হতে লাগলো অনিয়া রিদওয়ান ও মনের ঘরে পর্দা টেনে গুম হয়ে রইল। শিবলি ভাইয়ের গার্লফ্রেন্ড আছে শুনে রিদওয়ান যখন নির্ভার, ঠিক তখন দোতলার একটা ঘরে অর্ণি বসে আছে মন খারাপ করে। একটু আগেই ভাইয়া তাকে ধমকি দিয়েছে। অর্ণব বাড়ি ফিরে প্রথমেই নিজের ঘরে ঢুকে গোসল করেছিল। সারাদিনের কর্মব্যস্ততায় শরীরটাও বেশ ক্লান্ত থাকায় গোসলের চেয়ে ভালো আর কিছুই হতো না। কিন্তু গোসল শেষে বডি স্প্রের জন্য ড্রয়ার খুলতেই চোখে পড়ল সুন্দর একটা গিফট বক্স। বোন এনেছে নিশ্চয়ই, তা ভেবে বক্সটা হাতে নিল। ঠোঁটের কোণে অল্প হাসি রেখে গিফটটা বের করতেই ফোন বেজে উঠল অর্ণবের। এক হাতে ব্রেসলেট, অন্য হাতে ফোন। স্ক্রিনে ভাসটা অর্ধপরিচিত মেয়েটার নাম্বার। আজ এতবার কেন কল দিচ্ছে সে? বিকেলেও কতক্ষণ বকাবকি করলো কল দেখে। মেয়েটা কি ঠিকঠাক শোনেনি তখন? কলটা পুনরায় রিসিভ করতে করতেই অর্ণব বোনকে ডাকলো। অনি। পাশের ঘরে বসে বেলুনগুলো ফুলিয়ে রাখছে অনিতা। তার সাথেই ছিল চাচাতো বোন প্রিয়া। ফাঁকে শ্রীমন ভাই মনে করে বেলুন ফুলানোর যন্ত্রটা আনলো। নইলে অত অত বেলুন কি করে ফুলাতো সে? রিদওয়ান ভাইটা একদম অমনোযোগী সকল কাজে। একটা কাজও তিনি ঠিকঠাক করতে পারেন, এই জন্যই বোধহয় খালু তাকে সবসময় কথা শোনায়। মনে মনেই ভাবছিল অনি। কথাগুলো তখনই কানে এলো ভাইয়ার ডাক। সে প্রিয়াকে রেখে চলে গেল ভাইয়ের ঘরে। ডেকেছিলে ভাইয়া? অন্য ফোন কানে তখন প্রশ্ন করছে, কল দিচ্ছ কেন বারবার? হাতের ইশারায় বোনকে বক্সটা দেখালো। ওপাশে নূপুর তখন মিহি সুরে বলতে লাগলো, শুভ জন্মদিন উইশ করব বলে দিচ্ছিলাম, একবারও শুনলেন না, তাই আবারও কল দিলাম। নূপুরের কথা কানে পৌঁছল ও অর্ণব আগে বোনকে জবাব দিল, ব্রেসলেটটা পছন্দ হয়েছে, থ্যাঙ্কস। অর্ণি মুচকি হাসল। নূপুরও শুনতে পেল অর্ণবের প্রশংসা। তার ঠোঁটেও ফুটল পবিত্র এক হাসির ছটা। অর্ণি ভাবছে, যাক, ভাইয়া আর কিচ্ছু জানতে চায়নি, এই ঢের। তাই সে চলে যাচ্ছিল। তখনই ফোনের ওপাশে নূপুর চেঁচালো, সত্যি পছন্দ হয়েছে? আমি জানতাম গব্বর সিং এমন একটা জিনিস পছন্দ না করে থাকতেই পারে না। কি? অর্ণি থেমে পেছনে ফিরল। ওপাশে বুঝি নূপুরও চমকে গেল এমন ভারী কি স্বরে কি শুনতে। কপালের মধ্যাংশে রাখার উদয় হলো অর্ণবের। আরেকবার ফোনে তাকালো। এই গিফট তুই আনিসনি? ইয়ে মানে ভাইয়া? ইয়েস অর নো? নো। কে দিল? নূপুর। কে হয় নূপুর? আমার বান্ধবী। এ কথা বলার সময় অর্ণির চোখ জলে থই থই করছে। অর্ণব তাকালো না সেদিকে। আগের চেয়ে ভারী স্বরে বলতে লাগলো, তাহলে আমার বার্থডে গিফট তার কাছ থেকে কেন আসে? আমার বান্ধবী সে। নূপুর তখনও কলেই ছিল। সে শুনছে সব আর বিড়বিড় করে বলছে, আপনার নয়তো কি হয়েছে যা বান্ধবীর? সরি ভাইয়া, ও জোর করলো। জোর করলেই আনতে হবে কেন? তোকে যদি জোর করে ভাইয়ের বউ করে নিয়ে আসা হয় সেটাও করবি নাকি? এই পর্যায়ে কণ্ঠস্বর আগের চেয়ে উঁচু আর গাঢ় হলো অর্ণবের। অর্ণি বিস্ময়ে হতবাক হয়ে গেল ভাইয়ার এমন আচরণে। অভ্যস্ত নয় সে এমন রুক্ষ আর রূঢ় ভাসী ভাইকে দেখে। ভাইয়া বরাবরই কম কথা বলে, গম্ভীর হয়ে থাকে, এসব তার নিজের স্বভাবেও আছে। কিন্তু কারো দেয়া উপহারে এমন করাটা ভালো লাগলো না। চুপচাপ চলে গেল ভাইয়ের ঘর ছেড়ে। অর্ণব নিজেও একবার অপ্রস্তুত হলো। অনেকে কেন ধমকালো? তার অবচেতন মন অনেক কিছু দেখেছে, বুঝতে পারছে, তাই
সতর্ক থাকাটা জরুরি, কিন্তু এখানে অনির কি দায়? মাথা গরম করা বুদ্ধিমানের কাজ নয়, তবুও হয়ে যায়। আজ 1.5 বছরের মতো হয়ে গেল অনির বান্ধবীর দৃষ্টি সে পড়তে পারছে। অল্পবয়সী মেয়েরা একটু উড়নচণ্ডী হবে, কাউকে দেখলে ভালো লাগবে, এগুলো স্বাভাবিক হিসেবেই নিয়েছে সে। কিন্তু বাড়ি অবধি বিশেষ দিনে উপহার পাঠানো আজ নয় কাল নিজেই হয়তো আসা যাওয়া করতে চাইবে। এতে না চাইতেও কিছু প্রশ্রয় পেয়ে যাবে মেয়েটা। যে জীবনের সবটাই বাঁধা পড়া, সেই জীবনের অবাধ্য কার উপস্থিতি অর্ণব একদমই যায় না। খালামণি আর খালুর একটা মাত্র কন্যা বৃষ্টি। অর্ণব আর অর্ণিতার উপর আজন্মকালের অসীম এক ঋণ তাদের কাছে। তাই মন জানে একদিন তাকে ওই মানুষ দুটোর খাতিরে হয়তো বৃষ্টিকে জড়াতে হবে নিজের সাথে, যেমনটা এখন অর্ণিকে জড়াতে হচ্ছে শিবলি ভাইয়ের সাথে। অর্ণব আর ফোনে দৃষ্টি দেয় না। হাতের ফোন বিছানায় ছুঁড়ে কালো রঙের একটা টি শার্ট গায়ে জড়ালো। ঘরের বাতি বন্ধ করে চুপচাপ চলে গেল নিচে খালামুনির কাছে। ফোনে তখন কল লগ বেড়ে চলেছে সেকেন্ড, মিনিট, ঘন্টায়। নুপুরে বাকরুদ্ধ হয়ে বসে রইল নিজেদের বাড়ির শূন্য ছাদটায়। আধার ঘেরা রাতের শূন্য ছাদ সঙ্গ দিল তার বুক ভাঙা নেওয়ার সময়টাতে। ঝিরিঝিরি বাতাস আর একটা দুটো ঝিঝির ডাক নিস্তব্ধতা কাটিয়ে অর্ণবদের ছাদ আজ আলোর ঝলকে ভাসিয়ে নিচ্ছে চারপাশ। ছাদের মধ্যভাগে ছোট্ট একটা টেবিল, তার উপর সাজিয়ে রাখা পাউন্ড 3 চতুষ্কোণ কেক, ছোট ছোট মোমের মাঝে অর্ণবের একটা ছবি। কেকটা দেখে প্রথমেই মুখ খুলল রিদওয়ান। এই ছবিটা দারুণ লাগছে, মনে হচ্ছে তামিল মুভির কোনো হিরোকে বসিয়ে দিয়েছে। ইস ভাইয়া, এগুলো বলো না, পরে দেখা যাবে হিরো সাহেব কেকটাই কাটবে না। বৃষ্টি সতর্ক করলো ভাইকে। রিমন হঠাৎ পাশ থেকে বলল, আসলেই শেষে দেখা যাবে কেক না কেটে আমাদের কাটছে। একদম ঠিক বলছেন রিমন ভাই। পাশ থেকে সাই জানালো অর্ণবের এক চাচাতো বোনাইরা। একে একে প্রত্যেকেই বলতে লাগলো এমন ধারার হাজারো কথা। অর্ণব চুপচাপ দাঁড়িয়ে আছে রেলিং ঘেঁষে। ছাদের মধ্যভাগ বেলুনে বেলুনে ভরিয়ে ফেলেছে অর্ণিতা। চারপাশে আলোরও যেন কমতি নেই। ছোট বড় কয়েক রঙের নকল বাতিও সাজিয়ে রেখেছে। অর্ণব ভেবে পায় না এই বয়সে এমন করে জন্মদিন কেন পালন করতে হবে। সে তো মেয়ে নয় আর না ছোট বাচ্চা। তার ধারণা এমন করে জন্মদিন শুধু মেয়ে কিংবা বাচ্চাদেরই হওয়া উচিত। সকলের উপস্থিতি তাকে মোটেও স্বস্তি দিচ্ছে না। এদিকে বোনটাকে তখন এমন ধমকালো যে এখন আর ভালোই লাগছে না কিছু। সকলের উপস্থিতি পূর্ণ করতে রিদওয়ান চলে গেল নিচে। সিঁড়ি ভেঙে উপরে ওঠা দুঃসাধ্য বলে ছোট দাদি একাই নিচে থাকতে চাইলেন। অর্ণব মানল না সে কথা, তাই নিজেই যাচ্ছিল দাদিকে আনতে। তাকে আটকে রিদওয়ানই গেল। মিনিট 5 পর দাদিকে কোলে তুলে ফিরে এলো সে। সকলের উপস্থিতি পূর্ণ হতে অর্ণব বোনকে ডাকলো, অর্ণি। জি। দুই ভাই বোন হাত মিলিয়ে কেক কাটতে উদ্যত হলো। সমস্বরে গলা ছেড়ে গেয়ে উঠল জন্মদিনের গান। ওদিকে রিদওয়ান আড়ালে দাঁড়িয়ে ভিডিও কলে তাদের সাথে সামিল করলো আর একজনকে। রাতভর ঘুম নামেনি দু চোখের পাতায়। কখনো এপাশ কখনো ওপাশ করে রাত কেটে গেল অর্ণবের। সকাল সকাল হাঁটতে বেরিয়ে বাজার করলো কিছু। ব্যাগ ভর্তি সবজি আর মাছ এনে সে ডেকে তুলল দাদিকে। ফজর পরে ঘুমিয়ে পড়া তাদের নিত্য নিয়ম। এদিকে রক্তে চিনির মাত্রার আধিক্য তাকে দিনকে দিন কাবু করছে চরমভাবে। হাঁটাচলা মুশকিল বলে নিয়ম করে দুবেলা ইনসুলিন তার আসল ঔষধে পরিণত হয়েছে। দাদির ঘুম ভাঙিয়ে উঠোনের এক কোণে এনে বসিয়ে দিল চেয়ার পেতে। রোজিনা খালাও ততক্ষণে মাছ কাটার প্রস্তুতি নিয়েছেন। কি কি মাছ আনলি ভাই? তুমি দেখো কি আছে বলি অর্ণব মাছের ব্যাগ উপর করলো বড় এক ঝুড়িতে। ও মা, এত বড় চিতল মাছ! আর ওইগুলান কি? ছোট ছোট পাঁচমিশালি মাছ দেখালেন ছোট দাদি। আমি তো সবগুলোর নাম জানি না, তুমি দেখে বলো তো। অর্ণব মিটিমিটি হেসে দাদিকে বলল। দাদিও খুব মন দিয়ে দেখলেন। গ্রামের মানুষ, তিনি সেই ছোট থেকে মাছ ধরা কাটা বাছা সবই জানেন। চোখের দৃষ্টি এখনো যথেষ্ট থাকায় সময় লাগলো না চিনতে। তিনি একে একে বললেন, ট্যাংরা, বেলে, বাইন, ছোট টাকি আর কিছু ছোট চিংড়ি। দাদি অবশ্য নামগুলো বলল সব আঞ্চলিক ভাষায়। তাই চিংড়ির নাম ইসা মাছ শুনে অবাক হলো খুব।
এর আগে হয়তো কখনো মাছ নিয়ে অত মাথা ঘামায়নি বলে জানে না, অথবা ছোট থেকে ঘরের ঘরণী তার মা মানুষটা ছিল না বলে অনেক কিছু জানা নেই তার। যে ঘরের করতে থাকে না সে ঘরের বাচ্চারা এর চেয়েও সাধারণ অনেক কিছুই জানতে পারে না। মন খারাপ হয় না অর্ণবের, তবে ভাবুক হয় সে এমন একটা ছোট বড় অনেক কিছু জানতে পেরে। রুজিনা খালার মাছ কাটার এখনো অনেক বাকি। নাস্তার আয়োজনে বেশ ঢিল হবে বোঝা যাচ্ছে। এদিকে বাড়িতে আজ অনেকগুলো মানুষ, তাই নাস্তার জন্য সহজ কোনো ব্যবস্থা করা দরকার। দাদির কাছে অনুমতি নিয়ে অর্ণব আবার বের হলো। অর্ণি যাবে কলেজে, রিমান, রিদওয়ান আর খালু যাবে অফিসে, তাই তাদের নাস্তা, পরোটা, সবজি আর ডিমের ব্যবস্থা করলো। দাদি শক্ত খাবার খুব একটা খানা বলে ঘরে থাকে পাউরুটি, দুধ আর কলার ব্যবস্থা। এক্ষেত্রে তাই নিশ্চিত থাকা গেল। সকাল 8টার আগে নাস্তার আয়োজন সম্পূর্ণ হলো, সেই সাথে ঘটল সকলের ঘুমের সমাপ্তি। 9টার মধ্যে পুরুষেরা সকলে চলে গেল নিজ নিজ গন্তব্যে। অনির মধ্যে তাড়া নেই কলেজ যাবার, অথচ ভাইয়া বলে গেল, তোর বান্ধবীকে ট্রিট দিয়ে দিস। হাতে গুজে নিয়েছিল 1000 টাকার একটা নোট। রাতে ভাইয়ার সাথে কিছুটা মনোমালিন্যে থাকায় ভাইয়া তাকে কিছু কথা বলেছে, কিছু বিষয় খুব সহজ করে বুঝিয়ে দিয়েছে। অনি বুদ্ধিমতী, তাই অল্প কথাতেই বুঝতে পেরেছে, কিন্তু ট্রিট দেওয়াটা কি নুপুরের জন্য প্রশ্রয় হয়ে যাচ্ছে না? ভাইয়ের কথা সারমর্ম কালই টের পেয়েছে অনি। নুপুর তার ভাইয়াকে খুব পছন্দ করে, এজন্যই বোধ হয় সামনাসামনি পড়লে লজ্জাতেই পালায়। অনির মন ভালো হয়ে যায় তার ভাইয়ার কথা ভাবতে গিয়ে। কচ্ছপ গতিতে তৈরি হয় কলেজ যাওয়ার জন্য। বৃষ্টি আপু আজ ইউনিভার্সিটিতে যাবে না বলে এই বাড়িতে থাকবে খালার সাথে। দুপুর রাত খাওয়া শেষে পরেই ফিরবে সবাই রিদওয়ান ভাইয়ের বাড়ি। রাতভর ঘুমের আভাস মাত্র ছিল না দুটো চোখে নুপুরে। কাল সন্ধ্যায় এক ঝাঁক বাচ্চা কাছে নিয়ে ছাদে বসে কেক কেটেছে, চকলেট বিলিয়েছে, তারপরে বাচ্চাদের নিয়ে কিছুর চাপার জোর প্রমাণ করে বেলুন ফুলিয়ে একসঙ্গে সব ফুটো করেছে। বেলুন ফাটানোর ফটাস ফটাস শব্দে নুপুরের সৎমা কয়েক দফা থমকেও গেছেন তাকে। মহিলা তাকে সবসময় বকে না, তবে মাঝে মধ্যে সুযোগ পেলে নাক মুখ কুচকে দু কথা শোনাতে ছাড়েন না। ইদানিং আমার মাথায় ঢুকেছে নিজের বিয়ের পীড়া, এবং তাই একটু বেশি রুক্ষ আচরণ করেন। কি বা কারা খুঁজিয়ে গেছেন এই বলে। নূপুরের যে গায়ের রং, দাম থাকতে বিয়ে দাও, নইলে বাড়ি ঘর বেচেও তাকে পার করতে পারবে না। এই কথা শোনার পর থেকে মহিলা কারণে অকারণে ক্ষেপে ওঠেন। নূপুর একটু কষ্ট পায় না এই নিয়ে, তাই কালকের বকাঝকাও কানে না তুলে হল্লা করেছে রাত 8টা পর্যন্ত। এরপর বাচ্চাগুলোকে বিদায় দিয়ে অনেক রাত অব্দি বসেছিল ছাদে। কালো আকাশ, ঝিরিঝিরি বাতাস আর বাতাসে বকুলের ঘ্রাণে মাতাল হয়ে ভেবেছে অর্ণবকে নিয়ে। বহুদিন পর ফাঁকা হৃদয়ে এক ছাক শঙ্খ ছিলে ডানার মেলার দিন এসেছে অর্ণবকে দেখে। ফরফরানি আওয়াজ তোলা প্রজাপতির মতো নুপুরের বুকে বাজে ধরফরানি আওয়াজ। কল্পনায় বিভোর হয়ে অনেকটা রাত কাটিয়ে যখন ঘরে ঢুকলো, তখন পেল অনির ফোন কল। রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এসেছিল চমৎকার একটা বাক্য, তুই কি ভাইয়াকে পছন্দ করিস? বান্ধবীর এমন প্রশ্নে রক্তিম হলো নুপুরের কাল। মনে মনে লজ্জায় নুয়ে পড়লেও বান্ধবীর সামনে ঠাঁট রেখে বলল, ধ্যাত, কি বলিস এগুলা? ওরকম ভিলেন সুরত কেউ পছন্দ করে নাকি? মুখের কথায় মনের কথার মিল কোথাও নেই। অনি আবার জানতে চাইল, গিফট যে দিলি? ওরে গাধি, তুই আমার বান্ধবী, তোর ভাইয়ার জন্মদিন ভাবলাম হয়তো দাওয়াত করবি, না মানে গিফট দেখে হয়তো করবি, কিন্তু কি বলতো, আমার মন্দ কপাল, দাওয়াত তো পেলামই না, উল্টো ঝাড়ফুঁক দিয়ে দিল জল্লাদটা। শেষের বাক্যটা বিড়বিড়িয়ে বলে প্রসঙ্গ বদলে ফেলল নুপুর। অনি এমনিতেও খুব একটা খাটে না তাকে। দুই বান্ধবী আরো কিছু গল্প শেষে ফোন রাখলেও নুপুরের চোখে ঘুমের দেবীর দেখা মেলে না। তার ফলস্বরূপ সকালের ঘুম ভাঙল অতি বিলম্বে। এই দূরস্থ ঘুমের দৌড় নাস্তা বিনা কলেজ এসে পৌঁছালো সে। টানা 3টে ক্লাসের পর ক্যান্টিনে এলো নুপুর। অনি দিনরাত পরিশ্রম বাক্যটা পরিপূর্ণ রূপ পেয়েছে অর্ণবের জীবনে। ছোটখাটো একটা ব্যবসা ছিল বাবার সময়। সে ব্যবসা অনেকগুলো বছর ছোট দাদা নিজের মতো করে আগলে রেখেছেন, শুধুই প্রয়োজনের খাতিরে। তাতে লাভ থাকলেও অধিক লাভ শব্দটা জায়গা নেয়নি, নেওয়ার সুযোগও ছিল না। তিনি নিজের কারবারও করতেন বলে মোটামুটি লাভের উপর টিকিয়ে রেখেছিলেন। কিন্তু এখন সময় বদলেছে।
বদলেছে উত্তরসূরি আর তাদের চিন্তাধারা। অর্ণব ব্যবসাটাকে বড় করতে চায়, আর তার জন্য মূলধনের পরিমাণটা বড় হবে। লোন ছাড়া সে ব্যবস্থা তার নেই। এদিকে লোনের জন্য তার জমি জিরাতের কাগজপত্রেরও দরকার রয়েছে। আজ সকাল সকাল অফিসে এসে প্রথম মিটিং ছিল উকিল সাহেবের সাথে। বড় খালুর কোটি কোটি টাকার ব্যবসা, নিজস্ব উকিল আছে। অর্ণবের সহায়তার জন্য তার খালুই এগিয়ে এসছেন। 1,50,000 লোনের জন্য বড় রকম একটা সম্পত্তির প্রমাণ হলো, আর সেই প্রমাণ হলো কারখানার জায়গার দলিলপত্র। অর্ণব নিজেও ভেবেছে এভাবেই লোন নেবে, কিন্তু বিপত্তি বাঁধল সম্পত্তির কাগজপত্র। একটা সপ্তাহ ধরে কোর্ট কাছারি করেও সে তাদের সম্পত্তির অরিজিনাল কোনো কপি উদ্ধার করতে পারেনি। দাদুরা বেঁচেনি, বাবাও বেঁচেনি, বড় দাদার ছেলেরা আছেন, কিন্তু তারা অর্ণবকে এটা সেটা বলে কথা ঘুরিয়ে নিচ্ছেন। আজ দুপুরে বাড়িতে খাবার আয়োজন, তাই আজও একটু ঢিল দিতে হচ্ছে এ ব্যাপারে। এদিকে মনের ভেতর অনেক বিয়েটা নিয়েও ভাবনা আছে। জীবনের এই রং বেরঙের ভাবনা পরিকল্পনায় জড়িয়ে গিয়ে কান্না পায় অর্ণবের। তার শক্তপোক্ত বুকের ছাতিতে হাহাকার বাসা বেঁধে আছে গোপনে। বাবার শক্তি না থাকলে জীবনটা কত যে অসহায় তা একমাত্র এতিমরাই বুঝে, আর প্রশান্তির নিঃশ্বাস একমাত্র মা থাকলেই নিয়ে আছে। জীবনের সকল জটিল সমীকরণ এইটুকু বয়সে অর্ণবকে ষাটোর্ধ বৃদ্ধা ন্যায় নিয়ে দেয়। শুধুমাত্র বোনের মুখটা কল্পনা করে সে পুনরায় মাথা উঠায়। উকিলকে বিদায় করে টুকটাক কাজ এগিয়ে নিল সে। দুপুরে সবাই তার বাড়ি যাবে খেতে, তাই আগেই বের হওয়া আছে। পথিমধ্যে আবার দই কিনবে বলে ভেবে রাখলো সে। কথা ছিল রাতেই খাবে, কিংবা খালামুনি তারা দিল বাড়িতে নাকি কাজ আছে। দিনের মধ্যভাগে সূর্যের তেজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সকল রান্না করলো ছোট দাদি। দাঁড়িয়ে থাকা মুশকিল বলে উঁচু টুলে বসে বসে রান্না করছেন তিনি, আর তার সহকারীগণ কাজ করছে রায়না বেগম। রোজিনা খালা ততক্ষণে ঘরদোর ঝাড়াপোছ করে নিয়েছে। বৃষ্টির একা সময় খুব একটা ভালো কাটছে না বলে চুপটি করে চলে গেছে দোতলায় অর্ণবের ঘরে। অনেকটা দ্বিধা আর ভয় নিয়ে পুরো ঘরটাকে দেখলো। গোছালো পরিপাটি একটা, যার এপাশ ওপাশ কোথাও যেন এক ছিটে ধুলো নেই। সাদা রঙের বহু পুরনো ফ্যাকাশে দেয়ালের একপাশে একটা মাত্র ফটো ফ্রেম, এক পাশে বহু বছরের পুরনো একটা স্টিলের আলমারি, পাশে একটা বছর কয়েক আগের কেনা ওয়ার্ড্রপ। খাটটাও বেশ পুরনো, আর বারান্দার দরজার কাছাকাছি থাকা টেবিলটাও নতুন বলতে এ ঘরে একটা ছোট্ট সিন্দুকের মতো লকার। বৃষ্টির হঠাৎ মনে হলো এ ঘরটা যদি তার হয়ে যায়, কত কি দিয়ে সাজাবে সবটা। নিখুঁত হাতে আসবাব থেকে শুরু করে দেয়ালের রংটা অব্দি বদলে নেবে, সেই সাথে বদলে দেবে অর্ণব ভাইকে। আপন মনে আগামী সাজানোর বাস্তব বৃষ্টি টের পেল ঘরের মানুষের উপস্থিতি। অর্ণব বাড়ি ফিরে সোজা নিজের ঘরে ঢুকতে চমকে গেল ভীষণ। তুই এখানে? ভরাট স্বরের গম্ভীর প্রশ্ন অর্ণবের। বৃষ্টি তৎক্ষণাৎ কোনো জবাব খুঁজে না পেয়ে মাথা নোয়াল। তারপরই বলল, তোমার ঘর ঝাড়ু দিতে এসেছিলাম। কেন? রোজিনা খালা ব্যস্ত তাই। দিতে হবে না, তুই যা। আর শোন, অর্ণিকে কল করিস তো, কখন আসবে? অর্ণব ঝটপট মুখ হাত ধুয়ে নিচে নামতে দেখল খালু, রিদওয়ান, রিমন সবাই ফিরে এসেছে। তাই আর দেরি না করে একসাথে খেতে বসলো। এরই মধ্যে খবর নেওয়া হলো অনির ফিরতে আর একটু দেরি, তাই আর কেউ অপেক্ষা করলো না। খাবার মাঝে পুরুষগুলো তুলে দিল কাজের কথা। রায়না বেগম বিরক্ত হলেও মুখে কিছু বলতে পারলেন না। বৃষ্টি মায়ের মুখের ভাব টের পেতেই প্রসঙ্গ তাতেই তুলে দিল শিবলির কথা। আম্মু, মেজো খালা মনির না আসার কথা। এই এক কথাতেই প্রসঙ্গ ঠেকলো অনির বিয়েতে। 8 সদস্যের টেবিলটাতে উপস্থিত সকলের 5 জনে তখন 4 জনের মাঝে উত্তেজনা, আগ্রহ পরবর্তী পরিকল্পনায়। রিদওয়ান শুধু নিশ্চল রইল আলোচনার মাঝে। যা হবে সব দেখে যাবে, তা বলার কিছু নেই, করার কিছু নেই। কথায় কথায় অর্ণব বলে দিল বিয়ের ব্যাপারে তাড়াহুড়ো সে একদম চায় না। কথাটা রিদওয়ানের কানে এমন ঠেকল, বিয়েটা সে শিবলি ভাইয়ের সাথেই যেন। রিদওয়ান নিজেই নিজের এমন ভাবনায় ঠোঁট চেপে হাসি আটকাল। আজকাল সে সবকিছুতেই বিপরীত প্রতিক্রিয়াই প্রদর্শন করে, কিংবা এই মুহূর্তে এমন কিছু একদমই কাম্য নয়। নিজেকে সামলাতে দ্রুত হাতে খাবার গিলতে লাগলো। বেশি সময় তাকে এই গিলে ফেলার অভিনয়ে থাকতে হয়নি। ভাগ্যিস ফোনটা এসেছিল। কল অ্যাটেন্ডের বাহানায় সে টেবিল ছেড়ে একটু দূরে গেল। ফোন রিসিভ করে গলার স্বর নিচু করে প্রথমেই প্রশ্ন করলো, কি সমস্যা খালামণি? বলেছি না আমাকে আজ কল দিও না। ওপাশের ব্যক্তিটা জবাব দিতেই রিদওয়ানের রাগ হলো খুব। সে আগের চেয়েও বেশি উত্তেজিত স্বরে বলে উঠল, কালকেও বারংবার ভিডিও কল দিয়েছ,
আজ আবার অর্ণব টের পেলে কিন্তু ভীষণ ঝামেলা করবে। রিদওয়ানের কথা আমলে নিল না উপাসের মানুষটা, আবারও অনুরোধ করলো অর্ণবকে দেখতে বলে। রিদওয়ান শুনল না সে কথা, উল্টো জবাব দিল, এখন কেন এত দেখতে ইচ্ছে করে? যখন দেখার কথা তখন তো দেখলে না? যখন তার দুর্বল কাঁধ জড়িয়ে ধরার কথা তখন কোথায় ছিলে? এখন তো সে তোমায় ছাড়া থাকতে জানে। ফিরে আসছো বলো তো?